আকাশ, আমি আর পারবো না বাচ্চাটা নষ্ট করতে। এর আগেও তোমার জন্য একটা বাচ্চা নষ্ট করেছি। এবার তুমি আমাকে দিয়ে এটা করাতে পারবে না। দেখো রুহি, আমাদের এখনও বাচ্চা নেওয়ার সময় হয়নি, আর এই বাচ্চার খরচ আমি নিতে পারবো না। কেমন বাবা তুমি, যে বাচ্চাকে বাঁচাতে চাও না? আর আমাদের বিয়ের 3 বছর হয়ে গেছে। আর কত সময় লাগবে তোমার বলো? তোমার মা প্রতিটা দিন আমাকে বলে বাচ্চা হয় না কেন, আমার কি কোনো সমস্যা আছে কি না। আমি কিছু বলি না। এই সমস্যার কথা শুনলে মা, এই বাচ্চাটার কথা শুনলে মা অনেক খুশি হবে। তুমি প্লিজ বাচ্চাটাকে নষ্ট করতে বলো না। রুহি আকাশের দিকে হাত জোর করে অনুরোধ করলো। না, কিছুতেই না, এই বাচ্চা রাখা সম্ভব না। আর মাকে আমি বোঝাবো তুমি কালই আমার সাথে ডাক্তারের কাছে যাবে। কখনো না, আমি মরে গেলেও যাব না। রুহি চিল্লিয়ে বলল। আকাশের মেজাজ গরম হয়ে গেল। আকাশ ঠাঠিয়ে এক চড় মেরে রুহির চুলের মুঠি ধরে নিজের মুখের সামনে এনে বলল। আমিও দেখি তুই বাচ্চা কিভাবে রাখিস। এটা বলে রুহিকে সজোরে ছুঁড়ে ফেলে হনহনিয়ে চলে গেল আকাশ। রুহি ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খেয়ে মাথায় প্রচণ্ড ব্যথা পেল। প্রচণ্ড কষ্টে চোখ থেকে পানি বেরিয়ে পড়ল। তবে শারীরিক আঘাতে রুহির চোখ দিয়ে পানি বের হয়নি। আঘাতটা ভেতরের, যার ক্ষত কাউকে দেখানো সম্ভব নয়। 3 বছর আগে পালিয়ে বিয়ে করেছিল আকাশ আর রুহি। দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। সে ভালোবাসার জোরেই বিয়েটা হয়েছিল। তখন আকাশে সবে মাত্র চাকরি হয়েছিল, কিন্তু রুহি ইন্টার 2য় বর্ষের ছাত্রী ছিল। দুজনের চোখেই রঙিন স্বপ্ন ছিল। কেউ কাউকে ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারত না। হঠাৎ একদিন বিষয়টা রুহির পরিবারের সবাই জেনে যায়, আর রুহির বিয়ে ঠিক করে। কিন্তু রুহি সেদিন রাত্রেই আকাশের সাথে পালিয়ে যায়। তারপর আকাশের বন্ধুদের উপস্থিতিতে বিয়েটা হয়। প্রথম প্রথম আকাশের পরিবার সম্পর্ক মেনে নেয়নি, কিন্তু পরবর্তীতে যখন দেখেছে মেনে না নিলে তাদেরই ক্ষতি, ছেলের কামাই খেতে পারবে না, তখন মেনে নেয়। তবে মেনে নিলেও রুহিকে কখনোই ভালো চোখে দেখেনি তারা। রুহি আসার পর বাড়ির চাকরগুলো তাড়িয়ে দিয়েছিল। প্রথম দিন প্রথম দিন ওর শাশুড়ি মা বলেছিল, বউ হয়ে এসেছো এই বাড়িতে, সব কথা অক্ষরে অক্ষরে পালন করবে। রুহি সেদিন মাথা কাত করে সম্মতি দিয়েছিল, যদি শাশুড়ির মন পাওয়া যায় তাই। এরপর থেকে সারাদিন বাড়ির সমস্ত কাজ আর রাতে ভালোবাসার দাবি মেটাতে হতো। তবু ভালোবাসার দোহাই দিয়ে সব মেনে নিয়েছিল রুহি। সংসারের কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিল যে ইন্টার পরীক্ষার পর আর পড়াই হয়নি। এতদিনের বাবা মার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে রুহি, কিন্তু তারাও মুখ ফিরিয়ে নিয়েছিল। রুহির অবশ্য খুব খারাপ লেগেছিল। কোনো একদিন মনে পড়লে রাতের অন্ধকারে শব্দহীনভাবে কাঁদত সে। এই নিয়ে কখনো আকাশকে কিছু বলেনি রুহি। তার কষ্টগুলো একান্তই তার ব্যক্তিগত সম্পদ। এগুলো কখনোই কারো কাছে শেয়ার করা যায় না, আর করলেও কেউ তা অনুভব করতে পারবে না। বিয়ের পর সময়গুলো ভালো খারাপের মধ্য দিয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন রুহি মাথা ঘুরে পড়ে যাওয়ায় আকাশ ডাক্তার ডেকে এনেছিল। ডাক্তার চেক আপ করে বলেছিল বাড়িতে নাকি নতুন অতিথি আসবে। সেদিন যে কি আনন্দ হয়েছিল রুহির, সেটা একমাত্র রুহিই জানে। কিন্তু সেদিন রুহির বিপরীতে আরেকজন অতি মাত্রায় দুঃখী হয়েছিল। সে বাচ্চার খবর বাড়িতেও জানায়নি। সবাইকে বলেছিল রুহির মাথা ব্যথা ছিল, সেজন্যই পড়ে গিয়েছিল। আর রুহিকে বিভিন্নভাবে বুঝিয়ে সে বারবার বাচ্চা নষ্ট করে ফেল আর রুহিকে বিভিন্নভাবে বুঝিয়ে সেবার বাচ্চাটা নষ্ট করে ফেলে। রুহি মুখ বুজে সবটা মেনে নিয়েছিল সেদিন। তারপর থেকে রুহি প্রতিদিন স্বপ্নে দেখে একটা বাচ্চা ছোট ছোট হাত দিয়ে ওর গাল স্পর্শ করে বারবার বলছে, আম্মু, আম্মু। আর যতবারই এই স্বপ্নটা রুহি দেখেছে, ততবারই রুহি ঘুম থেকে ধরফরিয়ে উঠে বাচ্চাটাকে খুঁজেছিল। কিন্তু হায়, আশেপাশে কোনো বাচ্চা নেই। রুহির ব্যথিত মাতৃহৃদয়ে প্রবল বেদনায় জর্জরিত হয় প্রতি মুহূর্তে। নিজেকে এখনো মাপ করতে পারেনি রুহি। বাচ্চা নষ্ট করার পর থেকে রুহি আকাশের সাথেও কম কথা বলে। কেমন যেন নিজেকে খুনি মনে হচ্ছে তার।
আজ 1 বছর পর আবারও আরেকজন আসতে চলেছে। তবু আকাশ খুশি না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর রুহির কাছে নেই। রুহি চোখ মুছে উঠে দাঁড়ালো। তারপর ঘরের বাইরে আসতেই শাশুড়ি হুংকার দিয়ে বলল, আমার ছেলেকে কি বলেছো তুমি? ও এইভাবে রেগে বেরিয়ে গেল কেন? মা, আমি কিছু বলিনি। আপনার ছেলে বাচ্চা রাখতেই চায় না। আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে কোনোভাবেই বাচ্চা রাখবে না। মা, আপনি তাকে একটু বোঝান না। আকুতি ভরা কণ্ঠে রুহি আবদার করলো আশা বেগমের কাছে। কিন্তু তিনি বিরক্তি কণ্ঠে বললেন, তোমার স্বামী, তুমি বোঝাও, আমাকে বলো কেন? এটা বলে আশা বেগম মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে গেল। রুহির চোখ ফেটে কান্না আসছে, কিন্তু কোথাও কিছু একটা বাধা দিচ্ছে। সেজন্য কান্নাটা ঠেলে বাইরে আসতে পারছে না। কোনো রকমে নিজেকে সামলে রুহি ঘরের কাজে মনোনিবেশ করে। নিস্তব্ধ রজনী রুহি পাশ ফিরে শুয়ে আছে। ওপাশে আকাশ শুয়ে আছে। এখন কয়টা বাজে রুহির হিসেব নেই। শব্দহীন কান্না কাঁদছে রুহি। কিছু সময় পর আকাশ ধীরে ধীরে রুহির কাঁধে হাত রাখলো। রুহি কোনো রকমে কান্না লুকিয়ে আকাশের দিকে ফিরল। আকাশ কিছু না বলে নিজের বুকে আবদ্ধ করলো তাকে। কিছু সময় পর ছেড়ে দিয়ে রুহির হাত দুটো ধরে বলল, মাফ করে দাও রুহি, আমার বন্ধুদের পাল্লায় পড়ে আমি একটা ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি নিজের ভুল। আমারটা বেবি রাখবো। রুহি আকাশের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারল না। হুড়মুড়িয়ে ওকে জড়িয়ে ধরে ভেজা কণ্ঠে বলল, থ্যাংক ইউ সো মাচ আকাশ। আমি জানতাম তুমি এমন করবে। আকাশ হেসে রুহির কপালে চুমু দিয়ে বলল, তাহলে রেডি থেকো, কাল সকালে তোমাকে চেক আপ করতে নিয়ে যাব। দেখতে হবে কোনো সমস্যা হয়েছে কিনা। রুহি তৃপ্তির হাসি দিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিল। এই জীবনে বাবা মার পরে এই মানুষটাকেই তো সে এত ভরসা করে। অতপর রাত বাড়ার সাথে সাথে দুজনের মাঝে শারীরিক দূরত্ব ঘুচতে লাগলো। কিন্তু মনের দূরত্ব সে কি ঘুচবে? রুহি একা হাতে নাস্তা বানিয়ে টেবিলে দিল। তারপর সবাই নাস্তা খাওয়ার পর নিজেও খেলো। আকাশ রুহিকে রুমে নিয়ে এসে বলল, রেডি হও তাড়াতাড়ি, তোমার চেক আপ করিয়ে অফিসে যেতে হবে। হ্যালো নাতাশা। হ্যাঁ জানু, বলো। শোনো, তোমার হসপিটালে আসছি রুহিকে নিয়ে। বাচ্চাটা অ্যাবরেশন করতে হবে। তুমি কি আছো? ইয়াপ বেবি, তুমি শুধু নিয়ে আসো, বাকি কাজ আমি করছি। ওকে। বলে আকাশ কল কেটে দিল। রুহি রেডি হয়ে বাইরে আসতেই দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। রুহিকে নিয়ে রিকশায় উঠে হসপিটালে রওনা হলো। মনে মনে রুহি ভীষণ খুশি। নিজেকে পরিপূর্ণ লাগছে। মামা ফিলিং হচ্ছে। আকাশ আকাশ ভেতরে 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 জপছে, যেন সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে যায়। রুহি যদি এসবের কিছু ঘূর্ণাক্ষরে টের পেত। রুহিকে নাস্তার 2 মাস। আচ্ছা, আপনাকে কিছু টেস্ট দিচ্ছি, এক্ষুনি করে নিয়ে আসেন। রুহিকে নাতাশার চেম্বারে নেওয়া হলো। নাতাশা রুহিকে বসতে বলল। তারপর রুহিকে প্রশ্ন করলো, কত মাস চলছে? নাতাশা কাগজে কি যেন একটা লিখে একজন নার্সের হাতে ধরিয়ে দিয়ে বলল রুহিকে নিয়ে যেতে। নার্সটা রুহিকে নিয়ে একটা ক্যাবিনে এলো। তারপর একটা চেয়ারে বসতে বলল। নার্সটা কোনো দরকারে বোধহয় বাইরে চলে গেল। রুহি চেয়ারে বসেছিল। হঠাৎ টেবিলের ওপর থেকে একটা কাগজ রুহির পায়ের সামনে এসে পড়ল। রুহি সেটা উঠিয়ে টেবিলে রাখতে গিয়ে কাগজের লেখাটায় নজর পড়ল। এটা তো ডাক্তার নাতাশার লেখা। রুহি লেখাটা পড়তেই তার রক্ত হিমশীতল হয়ে গেল। হাত পা কাঁপছে দ্রুত। কাগজে লেখা ছিল, রীতা আপা, রুহি নামের মেয়েটার বাচ্চাটা নষ্ট করে দিন, যেন সে বুঝতে না পারে। প্রয়োজনে অজ্ঞান করে ফেলুন। রুহি নার্স রিতার পায়ের সামনে বসে কাঁদছে। ওর চোখের পানিতে নার্সের পা ভিজে যাচ্ছে। নার্স ওর সামনে বসে বলল। রুহি কাঁদতে কাঁদতে বলল, আপু, প্লিজ একটু সাহায্য করুন। আমি আমার বাচ্চাটাকে চাই। আপু, আপনিও তো কারো মা। আপনি তো জানেন একটা বাচ্চা জন্ম দিতে কত কষ্ট হয় মায়ের। তবুও তো সে মা একটিবার বাচ্চাটার মুখ দেখলে সব ব্যথা ভুলে যায়। আপু, আমারও তো মাতৃত্বের স্বাদ অনুভব করতে ইচ্ছে করে। আমারও তো মন চায় মা ডাক শুনতে। আমারও
আমার বাচ্চাটাকে কোলে নিতে ইচ্ছে করে। আপু আমি পারবো না আমার বাচ্চাটাকে মেরে ফেলতে, একটু দয়া করুন আপু। রুহির এমন করুণ আর্তনাদে রিতার মন নরম হলো। আসলেই তো একটা নারী মা হওয়ার মাধ্যমে পূর্ণ হয়। আর যদি রুহির জায়গায় সে থাকতো, তখন কি পারতো নিজের বাচ্চাকে এভাবে বলি দিতে? রিতার শরীর শিউরে উঠল। তারও একটা মেয়ে আছে। সারাদিন ডিউটি করে যখন বাসায় ফেরে, তখন মেয়েটা দৌড়ে এসে আম্মু আম্মু বলে জড়িয়ে ধরে। তখন যেন রিতার ক্লান্তিগুলো উধাও হয়ে যায়। একটা মায়ের কাছে তার বাচ্চার মুখ থেকে আম্মু ডাক শোনাটা যে কতটা মধুর, তা শুধু মায়েরাই জানে। আর সে কিনা একজন মাকে মাতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করতে যাচ্ছে। সে সময় রিতাকে বিবেক প্রবলভাবে নাড়া দিয়ে উঠল। এটা অপরাধ, এই অপরাধের ক্ষমা নেই। রিতা রুহির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমাকে সাহায্য করলে আমার চাকরি চলে যাবে। আমি তোমাকে সাহায্য করব বোন। যদি আজ আমার চাকরি চলেও যায়, তবুও আমি এই পাপ করতে পারবো না। আমারও একটা মেয়ে আছে। রুহি কৃতজ্ঞতায় রিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রিতা ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, পালিয়ে যাও। আকাশ তোমার বাচ্চাকে বাঁচতে দিবে না। নাতাশা ম্যামের সাথে তার সম্পর্ক আছে। এখন সে তোমাকে চায় না, এজন্যই বাচ্চা অ্যাবর্শন করতে এনেছে। এই বাচ্চা অ্যাবর্শন করালে আকাশ তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। নার্স রিতার কথা শুনে রুহির ভেতরটা তছনছ হয়ে গেছে। কি নিদারুণ কষ্ট হচ্ছে, এটা একমাত্র রুহি জানে। যে ভালোবাসার জন্য একদিন বাবা মাকে ছেড়ে এসেছিল, আজ সেই ভালোবাসার প্রতিদান যে এমন হবে রুহি ভাবতে পারেনি। তবে কি এটা বাবা মাকে কষ্ট দেওয়ার ফল? রুহির দু চোখ বেয়ে ঝর্ণা ধারা নামছে। অন্তত ভালোবাসার মানুষের কাছে এমন প্রতারণা মানতে পারছে না রুহি। এই মুহূর্তে রুহির মনে হচ্ছে পৃথিবীতে ভালোবাসা নেই, সবাই স্বার্থপর। নার্স রিতা রুহিকে একটা সাদা অ্যাপ্রন পরিয়ে মুখের উপর মাস্ক পরিয়ে দিলেন। তারপর লিফটে চড়ে একেবারে নিচতলায় এসে রুহিকে একবার জড়িয়ে ধরে বলল, যাও, কখনো ভেঙে পড়ো না। সব সময় মনে সাহস রেখে এগিয়ে চলো। রুহিও কৃতজ্ঞতা ভরা কণ্ঠে বলল, আপু আপনার এই উপকার আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো, কথা দিলাম। তারপর রুহি হাসপাতাল থেকে জলদি বের হয়ে একটা অটোতে উঠে পড়ে। গন্তব্য অরুণীর বাড়ি। অরুণী ছোটবেলার বান্ধবী। আগে ওর বাড়ি গিয়ে ওর সাথে আলোচনা করবে বলে ঠিক করলো রুহি। লিফট দিয়ে আবার চতুর্থ ফ্লোরে আসলো নার্স রিতা। তার এখন মনে মনে ভয় লাগছে। নাতাশা অনেক বদমেজাজি। একবার জানতে পারলে রক্ষা নেই, চাকরিটাই চলে যাবে। এই চাকরি হারালে চলবে না। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সেই। পরিবার বলতে 5 বছরের একটা মেয়ে আর সে। 3 বছর আগে এক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। এরপর আর বিয়ে করেনি রিতা। একমাত্র মেয়েটাকে নিয়ে বেঁচে আছে। রিতা নাতাশার কেবিনের সামনে এসে দরজা ধাক্কা দিতেই দেখতে পেল নাতাশা আকাশের কোলের ওপর বসে আছে আর হেসে হেসে কথা বলছে। এভাবে প্রায় প্রায় দেখা যায় তাদেরকে। আর নাতাশার কেবিনে নক করে ঢুকতে হয়, তা না হলে নাতাশা প্রচুর রেগে যায়। তাই রিতা সন্তর্পণে দরজাটা চাপিয়ে দিল। তারপর 2 মিনিট অপেক্ষা করে দরজায় নক করলো। নাতাশা ভেতর থেকে বলল, ইয়েস কামিন। রিতা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখলো নাতাশা তার চেয়ারে বসে আছে আর আকাশ তার মুখোমুখি। বলা বাহুল্য, রিতার জন্যই তারা দুজনে আলাদা হয়েছে। রিতা ভেতরে ঢুকে একবার আকাশ আর নাতাশার দিকে চেয়ে বলল। ম্যাম, মেয়েটা পালিয়েছে। নাতাশা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে হাত দিয়ে টেবিলে বাড়ি দিয়ে বলল, হোয়াট? পালালো কিভাবে? ম্যাম, আমি ওকে বসিয়ে বাইরে গিয়েছিলাম। এনেস্থেশিয়া অজ্ঞান করা হয় এটা দিয়ে। মেডিকেলের ভাষায় একে এনেস্থেশিয়া বলে, আনার জন্য। কিন্তু এসে দেখি ও রুমে নেই। পুরো হসপিটাল খুঁজেছি কিন্তু নেই কোথাও। তারপর না পেয়ে আপনার কাছে এলাম। নাতাশা সবটা শুনে চেয়ারে ধপ করে বসে পড়ল। আকাশ রাগের চুটে বলল, কাদের রাখো কাজে, একটা কাজও ঠিক করে করতে পারো না। এখন যদি কেস করে তাহলে তুমি আমি দুজনেই জেলে যাব। নাতাশা দাঁত চেপে চেপে রিতাকে বল। আউট। নাতাশা দাঁতে দাঁত চেপে রিতাকে বলল। রিতা কাচুমাচু করে বেরিয়ে পড়ল। রিতা যাওয়ার পর নাতাশা উদ্বেগ প্রকাশ করে বলল, এখন কি হবে আকাশ? ওয়েট, আমি ওকে খুঁজে দেখছি, পেলে নিয়ে আসবো। আচ্ছা যাও।
আকাশ নাতাশার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। যে করি হোক রুহিকে খুঁজে পেতে হবে। আকাশ রুহির ফোনে কয়েকবার ফোন করলো, কিন্তু রিসিভ হচ্ছে না। আকাশ ওর এক বন্ধুকে কল করে রুহির নাম্বারটা দিয়ে বলল লোকেশন ট্রেস করতে। রুহি অরুণীর বাড়ির সামনে এসে ভাড়া দিয়ে দরজার সামনে এসে কড়া নাড়ল। 2-3 বার নাড়ার পর অরুণী এসে দরজা খুলতে দেখলো রুহি দাঁড়িয়ে আছে। অনেকদিন পর রুহিকে দেখেও একটু চিনতে ভুল করেনি অরুণী। প্রথমে দুজনের মধ্যে কোনো কথা হয়নি, দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। তারপর অরুণী রুহিকে ভেতরে এনে নিজের ঘরে নিয়ে গেল। রুহির পাশে বসে বলল, কেমন আছিস? আমাকে ভুলেই তো গেছিস। না রে, তোকে কখনো ভুলিনি, তুই ভোলার মতোই না। সেজন্যই তো এত বছরেও একবার খোঁজ নিলি না। রুহি ভেজা কণ্ঠে বলল। মাফ করে দে। অরুণী ওকে জড়িয়ে ধরে বলল, থাপ্পড় খেতে না চাইলে এসব ফর্মালিটি অফ কর। আকাশ ভাই আসেনি? আকাশের কথা শুনে রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝরঝর করে কেঁদে দিল। প্রিয় বান্ধবীর কান্না দেখে অরুণী বিচলিত কণ্ঠ বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? রুহির চোখের পানি মুছিয়ে বলল, আমি শেষ হয়ে গেছি অরু, ও আমাকে ভালোবাসেনি। কি হয়েছে সেটা তো বলবি। রুহি প্রথম থেকে সব বলল। সব শুনে অরুণী দাঁতে দাঁত চেপে বলল, ওই জানোয়ারটার জন্য চোখের পানি ফেলার উচিতও নয়। তুই একদম কাঁদবি না, ওকে উচিত শিক্ষা দেব। আমি পারবো না রে, আমি ওকে ভালোবাসি। অরুণী রেগে বলল, ওই জানোয়ারের জন্য এখনো ভালোবাসা আছে? আমি অবাক হচ্ছি। রুহি কাঁদছে খুব। এত বড় প্রতারণাটা আকাশ না করলেও পারত। আর অরুণী বান্ধবীর অসহায় মুখের দিকে তাকিয়ে আছে। ছোটবেলা থেকে রুহি ভীষণ আবেগপ্রবণ। অনেক ছোটখাটো জিনিসেও তার মন খারাপ হয়ে যেত। ছোটবেলায় সারাক্ষণ অরুণীর সাথে থাকতো। দুজনেই বোনের মতো। ইন্টার পর্যন্ত ছিল, কিন্তু আকাশের সাথে বিয়ের পর থেকে রুহি সবার কাছ থেকে আলাদা হয়ে যায়। এতে রুহির দোষ দেওয়া যায় না। সে স্বামীর আদেশ পালন করেছে। আজ এত বছর পর রুহিকে আবার এভাবে দেখবে, এটা অরুণী ভাবেনি। সকাল থেকে অরুণী বাসায় একা। বাবা মা আন্টির বাসায় গেছে। হঠাৎই কলিং বেলের শব্দ পাওয়ার পর দরজা খুলতেই রুহিকে দেখবে তা ভাবেনি। হঠাৎ অরুণী কিছু একটা ভেবে বলল, রোহিত তোর ফোন কই? রুহি চোখ মুছে বলল, এই তো ব্যাগ। অরুণী ওর ব্যাগ থেকে ফোনটা বের করে দেখে আকাশের অনেকগুলো কল। সাথে সাথে অরুণী ফোন অফ করে দেয়। অরুণীর সন্দেহ হচ্ছে যদি আকাশ জানতে পারে রুহি এখানে আছে, তবে বাচ্চার কোনো ক্ষতি করে দিতে পারে। রুহির লোকেশন ট্রেস করে জানা যায় রুহি অরুণীর বাসাতে আছে। আকাশ সেদিকেই রওনা হয়। বাসাবোতে রুহির এক বান্ধবী আছে। আগে তার বাড়িতে খোঁজ নেবে আকাশ। রুহি সে কখন থেকে কাঁদছে, মনে হচ্ছে আজকে চোখ থেকে সব পানি ছড়িয়ে ফেলবে। কিন্তু ওকে এভাবে ভেঙে পড়লে তো হবে না। অরুণী রুহির মাথায় হাত বুলিয়ে বলল, এবার তো থাম, আর কত কাঁদবি? কাঁদলে কি কিছু ঠিক হবে? অযথা চোখের পানি ঝরানোর কোনো মানেই হয় না রুহি। চোখের পানি মোছ। রুহি বাম হাতে চোখের পানি মুছতে আবার পানিতে ভরে গেল চোখের কার্নিশ। এবার আর রুহি মুছল না। অরুণী ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল। রুহি অরুণীকে জড়িয়ে ধরে বলল। অরুণী রুহির চোখ আবার মুছিয়ে দিয়ে বলল, আর যেন না কাঁদতে দেখি আমি। রুহি ভেজা কণ্ঠে বলল, আমি কি করব বল, আমি কি করব বল, আমার যে অনেক কষ্ট হচ্ছে। আমি যে ওর প্রতারণা সহ্য করতে পারছি না। আমার ভাগ্যটা এত খারাপ কেন রে? তোর ভাগ্য খারাপ না রুহি, ভাগ্যটা তার খারাপ যে তোকে ভালোবাসাকে অসম্মান করেছে। হতেও পারে একদিন এই ভালোবাসার জন্য সে ভীষণভাবে কাতর থাকবে, কিন্তু তখন তুই আর কোনো কিছু করার থাকবে না। বাবা মার কাছে যাবি? কোন মুখে দাঁড়াবো তাদের সামনে বল? এতটা কষ্ট দিয়েছি যাদের, তারা কি আমাকে মাফ করবে? যাদের ভালোবাসাকে আমি অসম্মান করেছি, তারা কি আমাকে মেনে নিবে? বাবা মায়ের সামনে দাঁড়াতে কোনো মুখ লাগে না রুহি। ওনারা বাবা মা এমন দুটো মানুষ যাদের হাজারো শব্দ ব্যক্ত করা যায় না।
হাজারো অপরাধ করার পরেও বাবা মা সন্তানকে মাফ করে দেয়, সেজন্যই তারা বাবা মা। আর আমার বিশ্বাস এতদিন পর আঙ্কেল আন্টি তোকে দেখে মুখ ফিরিয়ে নেবে না। আমি যাব অরু, অন্তত মাপটা যদি পাই। রুহি এটা বলে একটা গোপন দীর্ঘশ্বাস ছাড়ল। বাসাবোতে এসে আকাশ একটা বাড়িতে গেল, কিন্তু সেখানে রুহিকে পেল না। আকাশের যতদূর মনে আছে, রুহি এই বাড়ির কথাই বলেছিল। ওর নাকি এখানে এক বান্ধবী আছে, নামটা মনে পড়ছে না আকাশের। এখন রুহিকে পাবে কোথায়? আকাশ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রুহিকে কল করলো, কিন্তু এখন ফোন বন্ধ বলছে। কি মুসিবত! বাসাবোতে কয়েকটা বাসা খুঁজে যখন রুহিকে পাওয়া গেল না, তখন আকাশ হতাশ হয়ে ফিরে গেল। এভাবে খোঁজা সম্ভব না। নির্দিষ্ট ঠিকানা ছাড়া এত বড় এরিয়াতে কোথায় খুঁজবে রুহিকে? আকাশ চলে যাওয়ার 2 মিনিট পর অরুণী আর রুহি বের হলো। যে বাড়িটা থেকে, সেখানে 2 মিনিট আগেও আকাশ দাঁড়িয়েছিল। বলা বাহুল্য, এই যাত্রায় রুহির কপাল ভালো ছিল। রুহি আর অরুণী রাস্তায় এসে অটো নিল। গন্তব্য রুহির বাড়ি। আকাশ হতাশ ভঙ্গিতে নাতাশার কেবিনে ঢুকে নাতাশার চেয়ার বরাবর একটা চেয়ারে বসে পড়ল। নাতাশা এখন কেবিনে নেই, হয়তো হাসপাতালের কোনো ওয়ার্ডে আছে। আকাশ নাতাশাকে ফোন করলো। নাতাশা কল কেটে দিয়ে 2 মিনিটের মধ্যে কেবিনে চলে আসলো। কেবিনে এসে জিজ্ঞেস করলো, পেয়েছো মেয়েটাকে? না পাওয়া যায়নি। ওর ফোনের লোকেশন ট্রেস করে জানতে পেরেছি বাসাবোতে আছে, আর বাসাবোতে ওর এক বান্ধবীর বাড়ি আছে। ভেবেছিলাম সেখানে গেলেই পাবো, কিন্তু পেলাম না। তবে ও বাসাবোতেই আছে, কিন্তু নির্দিষ্ট ঠিকানাটা জানি না। আর একটু আগেই ফোন বন্ধ করে দিয়েছে। ইস, এখন কি হবে বলো? আমি জাস্ট চিন্তাও করতে পারছি না। কুল বেবি, এত হাইপার হয়েও না। ওকে আমরা ঠিকই পেয়ে যাব। কাল একবার ওর বাসায় যাব, দেখি সেখানে আছে কি না। তাই করো। আর ওকে তাড়াতাড়ি ডিভোর্স দাও। ওকে ডিভোর্স দিলেই আমাকে বিয়ে করতে পারবে। একটু সময় দাও, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। নাতাশা কিছু বলতে যাবে, তার আগেই একজন নার্স এসে বলল রোগীর কাছে যেতে হবে। নাতাশা চলে গেল। নাতাশা যেতেই আকাশও উঠে গেল। আজ আর অফিসে যাবে না। অনেকক্ষণ যাবৎ রুহি আর অরুণী রুহিদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার কারণ হলো, রুহি ভয় পাচ্ছে। নিজেও নক করছে না, অরুণীকেও করতে দিচ্ছে না। অরুণী এবার বিরক্ত হয়ে বলল, এবার কিন্তু মায়ের খাবি রুহি। এত ভয় পাচ্ছিস কেন? যদি বাবা মা মাফ না করেন তাহলে? রুহি মলিন গলায় বলল, আরে ওনারা মাফ করে দিবে। আর যদি মাফ না করে তবে পা ধরে বসে থাকবি যতক্ষণ না পর্যন্ত মাফ করে। রুহি অরুণীর কথায় সম্মতি দিল। অরুণী একবার রুহির দিকে তাকিয়ে দরজায় নক করলো। 2 বার নক করার পর একটা মেয়ে দরজা খুলল। ওদের দেখে বলল, কে আপনারা আর কি চাই? অরুণী সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমি তরুণী আর ও আমার বান্ধবী। বাসায় কি অরুণ আন্টি আর আনোয়ার আঙ্কেল আছেন? হ্যাঁ আছে, কিন্তু তাদের দিয়ে আপনার কি কাজ? কাজ আছে বলেই বলছি, তাদের একটু ডেকে দিন। মেয়েটা ওদের দাঁড়াতে বলে ভেতরে চলে গেল। এতক্ষণ সব কথা অরুণী বললেও রুহির মুখ দিয়ে একটা কথাও ফোটেনি। মুখে কুলুপ এঁটে রেখেছিল। 2 মিনিট পর মেয়েটার সাথে করে রুহির মাকে নিয়ে এলো। রুহির মা দরজার সামনে রুহিকে দেখে ওকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আর রুহিকে পায় কে? এমনিতে সে কাঁদতে কাঁদতে শেষ, তার ওপর আবার নিজের মা কাঁদছে, তাই সেও কান্না ধরে রাখতে পারল না। 2 মা মেয়ে বেশ এবার কেঁদে কেটে ভাসিয়ে ফেলছে। তবে দৃশ্যটা দেখার মতো। অরুণী আর দরজায় দাঁড়ানো মেয়েটা মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো মামের কান্না। এই কান্নায় কতটা আকুতি থাকতে পারে এটা কেবল তারাই জানে। ঘর থেকে রুহির বাবা আনোয়ার সাহেব বলে উঠল, কি গো, কে এসেছে? রুহির বাবার কথা শুনে রুহির মা রুহিকে নিয়ে ভেতরে গেলেন। সাথে অরুণী আর মেয়েটার পেছনে এসে দাঁড়ালো। রুহিকে দেখে রুহির বাবা চোখ মুখ শক্ত জোরালো কণ্ঠে বলল, ও এখানে কেন? চলে যেতে বলো ওকে।
বাবার কথা শুনে রুহি আরো কান্না পাচ্ছে। কান্না দলা পাকিয়ে আসছে ভেতর থেকে। রুহির মা আনোয়ার সাহেবের পাশে বসে বলল, মেয়ের সাথে আর রাগ করে থাকবেন না, কথা বলুন ওর সাথে। আনোয়ার সাহেব অন্যদিকে মুখ ফিরিয়ে বলল। রুহি কান্না করতে করতে আনোয়ার সাহেবের পায়ের কাছে বসে ওনার পা ধরে কান্না করতে করতে বলল, বাবা মাফ করে দাও প্লিজ, আমার খুব কষ্ট লাগছে। এভাবে চুপ করে থেকো না, যা শাস্তি দিবে আমি মেনে নেব, কিন্তু মাফ করে দাও বাবা। দেখো তোমাদের কষ্ট দিয়ে আমিও ভালো নেই। আকাশ আমার সাথে প্রতারণা করছে, তোমাদের সাথে প্রতারণা করার ফল আমি পেয়েছি। এবার যদি আমাকে মাফ না করো তাহলে কখনো নিজেকে মাফ করতে পারবো না। মাফ করবে না আমাকে? মেয়ের আর্তনাদে আনোয়ার সাহেবের এত বছরের রাগ পানি হয়ে গেল। মেয়েটা তার এত কষ্টে আছে ভাবতেই আনোয়ার সাহেবের বুক ভারী হয়ে গেল। আনোয়ার সাহেব রুহিকে উঠিয়ে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। আসলেই বাবা মা কখনো সন্তানের ওপর রেগে থাকতে পারে না, তারা সব সময় সন্তানের মঙ্গল চায়, সন্তানের কষ্ট অনুভব করতে পারে। পৃথিবীতে এই দুটো মানুষই সব সময় পাশে থাকে সন্তানের, আর এদের ভালোবাসা সব সময় স্বার্থবিহীন হয়। অরুণী আর রুহি মিলে সবটা রুহির বাবা মাকে বুঝিয়ে বলেছে। সব শুনে রুহির বাবা রেগে বলল, ওই কুত্তার বাচ্চার কাছে আমি আমার মেয়ে আর দিব না, কিছুতেই না। শুধু রুহির বাবাই না, রুহির মাও প্রচণ্ড রেগে গিয়েছেন। যে মেয়েকে ছোটবেলা থেকে অনেক আহ্লাদে বড় করেছেন তার সাথে এমনটা মানতে পারছেন না। কিছুক্ষণ আগে অরুণী চলে গেছে। রুহির বাবা মা থেকে যেতে বলেছিল, কিন্তু সে থাকেনি। তার বাবা মাও তার জন্য অপেক্ষা করছে। অরুণী যাওয়ার পর রুহি নিজের ঘরে চলে এলো। চারিদিকে চোখ বোলাতেই দেখলো কিছুই পরিবর্তন হয়নি, সব আগের মতোই আছে, কোথাও একটু ময়লাও নেই। এত দুঃখের মাঝেও অরুণী একটু হাসলো, কারণ তার মা এখনো তার ঘরে এসে ঘরটা পরিষ্কার করে যায়, যার জন্য মনেই হয় না এই ঘরে অনেক দিন ধরে কেউ থাকে না। রুহি জানালার সামনে গিয়ে জানালাটা খুলে দিল। ঘরটা দিনের আলোয় আলোকিত হয়ে গেল। রুহি বিছানায় বালিশ দিয়ে হেলান দিয়ে শুয়ে রইল। অতিরিক্ত কান্নার ফলে চোখগুলো লাল হয়ে আছে তার, আর মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। শরীর দুর্বল হওয়ায় তাড়াতাড়ি ঘুম চলে এলো। একটু আগে রুহির বাসায় আকাশ এসেছে, এসে ভাঙচুর করছে। রুহির বাবা মা বাধা দিতে চাইলেও কাজ হয়নি। আকাশ রুহির চুলের মুঠি ধরে বলল, কি ভেবেছিস আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি? কখনো না, তোর বাচ্চা নষ্ট করব আমি। আকাশ রুহির চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রুহি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আকাশ দয়া করো, আমার বাচ্চাকে, ওকে মেরো না। আমি বা আমার বাচ্চা কখনো তোমার পথের কাটা হব না। আমি সরে যাব তোমার জীবন থেকে, তবুও তুমি আমার বাচ্চাটাকে বাঁচতে দাও, আমি ওকে ছাড়া মরে যাব। আকাশের মনে দয়া হচ্ছে না, সে রুহিকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রুহির আর্তনাদে বাতাস ভারী হয়ে যাচ্ছে, কিন্তু পাষাণের মন গলছে না। রুহি ভয়ে চোটে থরথর করে কাঁপছে। রুহির মা রুনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেগুলো একদমই রুহির কানে যাচ্ছে না। চোখের সামনে বারবার ভয়ঙ্কর দৃশ্যগুলো ভাসছে, যা একটু আগেই স্বপ্নে দেখল সে। এমন ভয়ঙ্কর স্বপ্ন রুহি আর কখনো দেখেনি। এই স্বপ্ন রুহির ভেতর ভয়ের সৃষ্টি করলো। যদি স্বপ্নটা সত্যি হয়, রুহির ভেতরটা ধক করে উঠল। রুহি মায়ের বুক থেকে মাথা উঠিয়ে আতঙ্কিত গলায় বলল, মা, আকাশ আমার বাচ্চাটাকে বাঁচতে দিবে না মা, ও আমার বাচ্চাকে মেরে ফেলবে। রুনা বেগম রুহির মাথাটা আবারও বুকের সাথে চেপে ধরে বলল, কিছু হবে না, তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো। মায়ের কথায়ও তেমন একটা ভরসা পায় না রুহি। আসলে ভয়টা এমন ভাবে জেগে বসেছে যে কোনো আশ্বাসেও কাজ হচ্ছে না, মনটা অশান্তই হয়ে আছে। আকাশ সন্ধ্যায় বাসা থেকে বের হলো নাতাশার চেম্বারে যাওয়ার জন্য। রুহির বিষয়ে একটা জরুরি কথা আছে। হাসপাতালে পৌঁছে নাতাশার কেবিনে গিয়ে দেখলো নাতাশা
কার সাথে যেন কথা বলছে। আকাশকে দেখে তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে বলল, খবর টবর কিছু পেলে? না, তেমন কোনো খবর পাইনি, কিন্তু একটা জরুরি আলাপ করতে এলাম। বলো শুনি। নাতাশা আকাশকে বলতে বলে 2 কাপ কফি দিতে বলল। আচ্ছা, নাতাশা বেবিটাকে মারার দরকার কি? ওকে ডিভোর্স দিয়ে দিলেই তো হয়, তারপর আমরা বিয়ে করে নেব। নাতাশা আকাশের দিকে তাকিয়ে বলল, বেবিটাকে মারতেই হবে, কারণ ওই মেয়েটা বেবিটাকে দিয়েই তোমাকে ফাঁসাবে। কিভাবে? আকাশ ভ্রু কুঁচকে বলল, বাচ্চাটা বড় হওয়ার পর অবশ্যই ওর বাবার পরিচয় চাইবে। তখন রুহি তোমার নাম বলবে। বায়োলজিক্যালভাবে তুমিই ওর বাবা। ব্যাস, আর কি? সম্পত্তির ভাগ দাও। আর তাছাড়াও বাচ্চাটা সব জায়গায় তোমার নাম ব্যবহার করবে, যেটা আমি মানতে পারবো না। শেষের কথাটা নাতাশা মুখে কাঠিন্য এনে বলল। আকাশও নাতাশার কথাগুলো ভাবতে লাগলো। আকাশকে ভাবতে দেখে নাতাশা মনে মনে হাসলো আর বলল। কোপটা একবারে জায়গা মতো পড়েছে। এর মধ্যে কফি চলে এলো। আকাশ কফিতে চুমুক দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ নাতাশা, আসলে বাচ্চাটা রাখা ঠিক হবে না। আমি কালই ওদের বাসায় যাব। আমার বিশ্বাস রুহি ওই বাসায় আছে। নাতাশা আর আকাশ এভাবে আরো কিছুক্ষণ কথা বলল, সাথে কফি শেষ করে উঠে পড়ল। নাতাশা আর আকাশ নিজেদের বাসায় চলে গেল। আকাশ বাসায় ফিরতে আকাশের মা বলল, ওই মুখপুরি কি একবারে গেছে গা? ওকে আমি ডিভোর্স দিব। চরিত্র ভালো না ওর। কার না কার বাচ্চা আমার বলে চালিয়ে দিতে চাচ্ছে। আকাশের মা ছিছি করতে করতে বলল, ঠিকই আছে, এসব নষ্টা মাইয়ার লইয়া ঘর করা যায় না। তুই ভালো কাজ করছস। আকাশ আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল। মাত্র এশার নামাজ আদায় করে রুহি বিছানায় এসে বসলো। এরপর ডান হাতটা পেটের উপর রাখতে পানিতে 2 চোখ ভরে গেল, কিন্তু এতটুকুও শব্দ হয়নি। রুহি ঠোঁট কামড়ে ধরে রেখেছে, কিন্তু লাভ হচ্ছে না। অশ্রুগুলো আর ফর্সা কপল বেয়ে গড়িয়ে পড়ছে। রুহি ঠোঁট কামড়ে ধরে রেখেছে, কিন্তু লাভ হচ্ছে না। অশ্রুগুলো তার ফর্সা কপল বেয়ে গড়িয়ে পড়ছে। এত কষ্ট সহ্য হচ্ছে না রুহির। কিছুক্ষণ নীরবে অশ্রু ফেলে রুহি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। 2 তলার ওপর বাসা হওয়ায় জানালার কাছে দাঁড়ালে রাস্তার অনেকটাই দেখা যায়। ল্যাম্পপোস্টের নিচে চলতে গাড়িগুলোকে তাকিয়ে দেখে রুহি, তবে ভাবছে অন্য কিছু। হঠাৎ রুহির ভাবনার সুতো ছিঁড়ল তার মায়ের ডাকে। রুহি পেছনে ফিরতেই দেখলো রুনা বেগম চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রুহি একটা মলিন হাসি দিয়ে বলল, বাবাকে দিয়েছো? দিয়ে আসলাম। এই নে তোরটা। রুহি মায়ের হাত থেকে হাত বাড়িয়ে কাপটা নিয়ে বলল, তুমি খাবে না? ও তো দাঁড়া নিয়ে আসি। রুনা বেগম কিচেন থেকে নিজের কাপটা নিয়ে এলেন। রুহি ভাবে কতদিন পর মায়ের সাথে চা খাচ্ছে। প্রায় 3 বছর হয়ে গেছে। আগে সন্ধ্যা হলেই রুনা বেগম চা বানাতেন, তারপর আনোয়ার সাহেবকে তার চাটা দিয়ে মামে একসাথে বসে চা খেত। সে চা খাওয়ায় যে কতটা তৃপ্তি ছিল। 3 বছর পর আবার এই দিনটা এলো, কিন্তু একটা জিনিস অবশ্য বদলেছে। 3 বছর আগে মামে একসাথে চা খেতে বসলে অনেক গল্প করত, হাসি ঠাট্টা অনেক কিছু, কিন্তু আজ কিছুই হচ্ছে না। সবকিছু যেন নীরব হয়ে আছে। চা খাওয়া শেষ হতেই রুনা বেগম উঠে দাঁড়িয়ে বললেন, চাটা শেষ কর, আমি আসছি। তোর মাথায় তেল দিব। চুলগুলো শুকনো হয়ে পাটকাঠি হয়ে আছে। কত বছর ধরে তেল দিস না। রুহি মলিন হেসে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল। মনে নেই? রুনা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি আসছি। তারপর চলে গেলেন। রুহি চা খেতে খেতে কিছু একটা ভাবছিল। হঠাৎ কারো কথায় ভাবনায় ছেদ পড়ল। কথার আওয়াজটা আসছে সামনের রুম থেকে। রুহির বিষয়ে কিছু বলছে, তাই রুহি কান খাড়া করলো শোনার জন্য। নিচতলার ভাবি এসেছে রুহিদের বাসায়। আজকে সকালে তার মেয়ের থেকে সবকিছু শুনে দেখা করতে এলো। রুনা বেগম তাকে বসতে দিয়ে বলল, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভাবি, আপনারা? এই তো আল্লাহ ভালোই রাখছে। চা আনি আপনার জন্য? না ভাবি, আমি মাত্রই চা খেয়ে এলাম। মহিলাটি একটু থেমে আবার বলল। শুনলাম আপনার মেয়ে নাকি এসেছে। রুনা বেগম এমন কিছুই আন্দাজ করেছিল, তাই সাবলীলভাবে বলল। হ্যাঁ ভাবি। তা একেবারের জন্য এসেছে নাকি আবার চলে যাবে? একেবারের জন্যই, ওর স্বামী ভালো না। ও আচ্ছা, ওকে একটু ডাক দেন দেখি, কখনো তো দেখি নাই। রুনা বেগম জানেন মহিলাটা কেমন, এখন গিয়ে আশেপাশে সবাইকে ছড়াবে। রুনা বেগমের মন সায় দিল না রুহিকে ডাকতে। কে জানে ওর সামনে কোন বেফাস কথা বলে কে জানে ওর সামনে কোনো বেফাস কথা বলে দিলে রুহির মন তো নরম, সহ্য না করতে পেরে কান্না করবে। এমনিতেও সারাদিন কাঁদে, মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। কে অপরিসীম কষ্ট বুকে ধারণ করে আছে সেটা কেউ না বুঝলেও সে বোঝে। মা তো তাই, মায়েরা নাকি সন্তানের কষ্ট বোঝে। রুনা বেগম মহিলাটাকে মিথ্যা বলে বিদায় করলেন। রুহি ভেতরে ঘর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। এটাতে কিছু এটা তো কিছুই না, আর কদিন পর তো আরো অপমান সহ্য করতে হবে ভেবেই রুহির মন খারাপ হয়ে গেল। আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদেরকে কোন চোখে দেখা হয় এটা আমরা সবাই জানি। একটা ছেলেকে কিন্তু এত অপমান সহ্য করতে হয় না। ডিভোর্সের পর তারা অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারলেও কোনো ডিভোর্সি তা পারে না। মেয়ের কপালে অবিবাহিত ছেলে তো দূরের কথা, ডিভোর্সের পর তারা অবিবাহিত মেয়ে বিয়ে করতে পারলেও কোনো ডিভোর্সি মেয়ের কপালে অবিবাহিত ছেলে তো দূরের কথা, 2-3বার ডিভোর্সি ছেলেও নাক সিটকায়। আকাশ নাস্তা করে বের হলো রোহিদের বাড়ি যাওয়ার জন্য। 2 দিন অফিস থেকে ছুটি নিয়েছে এই বাচ্চার ঝামেলা সরানোর জন্য। তার উপর আবার নাতাশার প্যারা তো আছেই। কিন্তু রোহিদের বাসায় যাওয়ার আগে একবার নাতাশার সাথে দেখা করতে হবে। আকাশ সোজা এসে নাতাশার কেবিনে ঢুকলো। দেখে নাতাশা কার সাথে যেন কথা বলছে। ওকে দেখায় তড়িঘড়ি করে ফোনটা কেটে দিয়ে বলল। ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ, তোমার? হ্যাঁ হয়েছে। এখন কি ওই মেয়েটার বাসায় যাচ্ছ? হ্যাঁ, 2 দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। শোনো, প্রথমে গিয়ে মাপ টাপ চাবা, একটু কনভিন্স করার ট্রাই করবা। এতে যদি হয় তাহলে তো ভালোই, এতে যদি হয় তাহলে তো হলোই, আর না হলে জোরাজুরি করবা, তবে ওর বাচ্চা যাতে না বাঁচে। আকাশ নাতাশার কথায় সম্মতি দিয়ে বেরিয়ে পড়ল রুহির বাসার উদ্দেশ্যে। কি জানি রুহির দুঃস্বপ্ন কি সত্যি হতে চলল আজ। চাটা খেয়ে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল অরুণী। এখন যাবে রুহিদের বাসায়। মেয়েটা একদম ভেঙে পড়েছে। কিছুক্ষণ ওর সাথে গল্প করে তারপর ভার্সিটিতে যাবে। অরুণীর একদম কষ্ট সহ্য হয় না। রুহির জায়গায় যদি অরুণী থাকতো তবে আকাশ আর নাতাশার উচিত শিক্ষা দিত, কিন্তু রুহি তো এগুলোর কিছুই করবে না। এত শান্ত একটা মেয়ের কপালটা এমন হলো ভাবতেই কষ্ট হচ্ছে অরুণীর। চারিদিকে এত মন ভাঙার গল্প হচ্ছে দেখে অরুণীর ভালোবাসার ওপর থেকে বিশ্বাসটাই উঠে গেছে। অরুণীর মনে এটা নিয়ে ফিলিংস জাগে না। আশেপাশে এমন মন ভাঙার গল্পগুলোই ওকে এমন শক্ত করেছে। অরুণী মাঝে মধ্যেই ভয় পায় যদি কেউ ওর সাথে এমন করে তখন। অরুণী রুহিদের বাসার সামনে এসে মাত্রই পৌঁছালো। সেনজিওয়ালাকে ভাড়া দিয়ে ওপরে আসতেই দেখলো একটা ছেলে রুহিদের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না বলে অরুণী ছেলেটাকে চিনতে পারছে না। অরুণী আস্তে আস্তে ওপরে এসে ছেলেটার পাশে দাঁড়িয়ে দরজা নক করে ওর দিকে খেয়াল করলো। না, ছেলেটাকে অরুণী চিনে না। অরুণী পরিচয় জানার জন্য বলল। হাই, আমি তরুণী, আপনি? আমি প্রিয়ম চৌধুরী। ছেলেটা মৃদু হেসে বলল। ও আচ্ছা। এরই মাঝে রুনা বেগম দরজা খুলে দেওয়ায় অরুণী আর কিছু বলতে পারল না। অরুণীকে দেখে রুনা বেগম বললেন, মা ভিতরে আসো। অরুণী ঘরে ঢুকে বলল, আন্টি, রুহি কোথায়? ঘুমাচ্ছে, সারা রাত ধরে কান্না করেছে, সেই জন্য এখন ঘুমাচ্ছে। অরুণী রুহির ঘরের দিকে চলে গেল। অরুণী চলে যাওয়ার পর রুনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল,
কে তুমি? স্যার আছে? রুনা বেগম বুঝলেন ছেলেটাকে আনোয়ার সাহেবের কথা বলছে, কারণ আনোয়ার সাহেব প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলেন, এখন অবশ্য রিটায়ার্ড। এমন অনেকে আসে তার সাথে দেখা করতে। রুনা বেগম দরজা থেকে সরে দাঁড়িয়ে বলল, আসো বসো, তোমার স্যার বাজারে গেছে। ছেলেটা এসে সোফায় বসলো। রুনা বেগম কিচেনে গেলেন চা বানাতে। রুনা বেগম যাওয়ার পর প্রিয়ম সামনে খবরের কাগজটা নিয়ে চোখ বুলাতে আরম্ভ করলো। অরুণী রুহির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুহি এখনো ঘুমাচ্ছে। ঘুমালে রুহিকে নিষ্পাপ শিশুদের মতো মনে হয়, যেন তার কোনো দুঃখ কষ্ট নেই। কিন্তু জেগে উঠলেই এই নিষ্পাপ মুখে হাজারো বিষণ্ণতা আর কষ্টের চিহ্ন ফুটে ওঠে। আরো কিছুক্ষণ রুহির মাথায় হাত বোলাতেই রুহি আস্তে চোখ খুলল। রুহিকে চোখ খুলতে দেখে বলল, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। রুহি হালকা একটা হাসি দিয়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসতেই অরুণী বলল, রুহু, আজকে আমরা ঘুরতে যাব, ওকে? না রে, আমার কোথাও যেতে ভাল লাগে না। আমার তো কোথাও যেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, খালি কাঁদতে ভালো লাগে। আমি তোর থেকে পারমিশন চাইছি নাকি? আমি বলছি আমরা যাব, তুই বিকেলে রেডি হয়ে থাকিস। রুহি অরুণীর হাত ধরে বলল। এত ভালোবাসিস কেন আমাকে? অরুণী ওকে জড়িয়ে ধরে বলল, জানি না, তবে সবসময় ভালোবাসবো। তাহলে এখন আসি, ভার্সিটির সময় হয়ে গেছে। এখনই চলে যাবি? আরে জানো, আবার আসবি তো, তুই কিন্তু রেডি হয়ে থাকবি। আচ্ছা। অরুণী রুহির থেকে বিদায় নিয়ে কিচেনে গিয়ে রুনা বেগমকে বলল, আন্টি আমি আসি। সে কি, বসো, আর একটু নাস্তা বানিয়েছি, নাস্তা করে যাও। রানু বেগম শরবত ঢালতে ঢালতে বললেন। আরে না আন্টি, সত্যি বলছি, আম্মু আসার সময় খাইয়ে দিয়েছে, পেটে জায়গা নেই, এখন আসি। আচ্ছা যাও। রুনা বেগম হাসি মুখে বলল। অরুণী ড্রয়িং রুমে এসে দেখলো ছেলেটা এখনো বসে আছে। অরুণী এক নজর তাকিয়ে চলে গেল, কিন্তু প্রিয়ম একবারও তাকালো না, কারণ সে একটা খবর পড়ছে খুব মনোযোগ দিয়ে। কিছুক্ষণ পর আনোয়ার সাহেব বাজার করে ফিরে রুনা বেগমকে ডাক দিলেন। রুনা বেগম মাত্রই প্রিয়মের সামনে নাস্তা রাখতে না রাখতেই দরজার দিকে ছুট দিলেন। দরজা খুলতে দেখলেন আনোয়ার সাহেব 2 হাত ভর্তি বাজার। রুনা বেগম বাজারগুলো হাতে নিয়ে কিচেনের দিকে চললেন, আর আনোয়ার সাহেব ভেতরে এসে সোফায় বসতেই দেখলেন বরাবরই সোফায় একটা সুদর্শন যুবক বসে আছে। আনোয়ার সাহেবের ছেলেটাকে চেনা চেনা লাগলেও ঠিকভাবে চিনতে পারলেন না। প্রিয়ম আনোয়ার সাহেবকে সালাম দিয়ে বলল, স্যার কেমন আছেন? প্রিয়ম মুচকি হেসে বলল। স্যার আমি প্রিয়ম। প্রিয়ম ওর নাম বলতে আনোয়ার সাহেব চিনে ফেললেন। অনেক ভালো স্টুডেন্ট ছিল প্রিয়ম, কখনো প্রথম থেকে দ্বিতীয় হয়নি। যেবার এসএসসি দিয়েছিল সেই বছর এই জেলা থেকে যাদের বোর্ডের নাম ছিল তার মধ্যে প্রিয়ম একজন। আনোয়ার সাহেব হেসে বললেন, কেমন আছো প্রিয়ম? আলহামদুলিল্লাহ স্যার, তবে আমার জবাবটা কিন্তু পেলাম না। কি? আনোয়ার সাহেব ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করছিলাম। আনোয়ার সাহেব একটু জোরে হেসে উঠলেন। তার সাথে প্রিয়ম হাসলো। আনোয়ার সাহেব হাসি থামিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি এখন কি করো? স্যার। প্রিয়ম কিছু বলার আগে দরজায় নক করলো কে যেন। আনোয়ার সাহেব দরজা খুলতেই দেখলেন দরজার বাইরে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশকে দেখে আনোয়ার সাহেবের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে কাঠিন্যতাও ফুটে উঠল। রাগী গলায় বলল, কি চাই এখানে? আকাশ জানে প্রথমেই রাগারাগি করা যাবে না, একটু ছলছাতুরি করতে হবে, তাই চোখে মুখে কৃত্রিম অপরাধবোধ ফুটিয়ে তুলে বলল, বাবা রুহি আছে ঘরে? আনোয়ার সাহেব ধমকে বললেন, আমাকে বাবা বললে কোনো সাহসে? তোমার মতো কুলাঙ্কার বাবা না হয় ভালো। বাবা আমাকে ক্ষমা করুন, আমি শুধু একটু রুহির সাথে কথা বলবো। আনোয়ার সাহেব আকাশের কোনো কথাই শুনছে না, চিল্লাতে চিল্লাতে চলে যেতে বলছে। বাইরে চেঁচামেচি শুনে রুহি বেরিয়ে এসে
ড্রয়িং রুমে আসতেই দেখলো আকাশ দরজার বাইরে দাঁড়িয়ে অনুরোধ করছে ভেতরে ঢোকার জন্য। রুহি গিয়ে বলল, কি সমস্যা, এখানে কেন তুমি? ক্ষমা করো রুহি, ফিরে চলো। আমি তোমাকে ভালোবাসি, আমি আর কখনো এমন করব না। আমাদের বাচ্চার যত্ন নিব। রুহি আকাশের এমন মিথ্যা কথাগুলো সহ্য করতে না পেরে ঠাস করে বাম গালে একটা চর বসিয়ে দিয়ে বলল, তুই চুপ কর, তোর ওই নোংরা মুখ দিয়ে একটা কথাও বলবি না, চলে যা এখান থেকে। এতক্ষণে আকাশের রাগ মাথায় উঠে গেল। ও ওর আসল রূপে এসে রুহির হাত খপ করে ধরে ফেলল। তুই আমার সাথে যাবি, চল। রুহি হাত ছাড়ানোর চেষ্টা করছে। আনোয়ার সাহেব আর রুনা বেগমও রুহির হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আকাশ কিছুতেই ছাড়ছে না। প্রিয়ম এতক্ষণ বসে বসে সব দেখলেও এখন উঠে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে বলল, কি আপনি এমন সিন ক্রিয়েট করছেন কেন? আমি কে তোকে বলা লাগবে না, সামনে থেকে সর। প্রিয়ম আর কিছু বলল না। আচমকা ঠাস করে একটা চর মেরে দিল। চর খেয়ে আকাশ বলদ হয়ে গেল। রুহির হাতটা ছেড়ে দিল। প্রিয়ম বলল, ব্যবহার ঠিক করুন, তা না হলে এর চেয়ে বেশি পড়তে পারে। আকাশ প্রিয়মের কলার টেনে ধরে বলল। কে রে তুই? প্রিয়ম বাঁকা হেসে পকেট থেকে আইডি কার্ডটা বের করে বলল। এসিপি প্রিয়ম চৌধুরী। আকাশ সাথে সাথে প্রিয়মের কলারটা ছেড়ে দিল। অরুণী ভার্সিটিতে এসেই লাইব্রেরিতে চলে গেল। ওর দুটো বই প্রয়োজন, এখন বই দুটো খুঁজে নেবে। লাইব্রেরিতে এসে বইগুলো খুঁজতে লাগলো। একটা বই পেয়েও গেল। অরুণী বইটা হাতে নিয়ে একটু দেখার জন্য প্রথম পাতা উল্টাতেই দেখলো একটা খাম। অরুণী ভাবলো হয়তো এটা কেউ এমনিতেই রেখেছে, কিন্তু অরুণী খামটা উল্টোতেই দেখলো কালো কালি দিয়ে গোটা গোটা অক্ষরে লেখা। অরুণী, এটা তোমার জন্য। কি আছে চিঠিতে? অরুণী চিঠিটা হ্যান্ডব্যাগে রাখে। আরেকটা বই খুঁজতে লাগলো। এই বইটাও পেল, কিন্তু এটাতেও একটা চিঠি। অরুণী এটাও রেখে দিল। অরুণী ভেবেছে হয়তো কেউ ফাইজলামি করে রেখেছে। বই দুটো নিয়ে ক্লাসরুমে এসে বসলো। তারপর একটা বই খুলে পড়তে লাগলো। হঠাৎ একটা ছেলে এসে অরুণীকে ডাক দিল। অরুণী বই থেকে মুখ তুলে বলল, জি। আপনাকে প্রণয় ভাই ডেকেছে ক্যাম্পাসে। আপনাকে প্রণয় ভাই ডেকেছে ক্যাম্পাসে। অরুণী মনে মনে এটাই ভাবছিল, কারণ এই প্রণয় প্রতিদিন ওকে বিরক্ত করে। এতবার মানা করার পরেও এখন আবার কি জন্য ডেকেছে কে জানে। না গেলে ক্লাসে চলে আসবে, তাই অজ্ঞতা অরুণীর যেতে হলো। প্রিয়মের পরিচয় পেয়ে আকাশ মনে মনে ভয় পাচ্ছে। প্রিয়ম যদি সব জেনে যায় তবে এতদিন যেটা ভয় পাচ্ছিল সেটাই হবে। আকাশের বিচলিত মুখ দেখে প্রিয়ম আকাশের মুখের সামনে চুটকি বাজিয়ে বলল, আমার পরিচয় তো জানলেন, এবার আপনার পরিচয় বলুন, আর এভাবে সিন ক্রিয়েট করার কারণটা বলুন। আকাশ পরিস্থিতি সামলানোর জন্য বলল, আমি রুহির হাজবেন্ড, আর ওর সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে। আমি ওকে নিয়ে যেতে এসেছি। আপনি দয়া করে আমার স্বামী স্ত্রীর মধ্যে আসবেন না। এটা বলে আকাশ রুহির হাত ধরে আবার টানতে লাগলো। টানতে টানতে রুহিকে জোর করে নিচতলায় নিয়ে আসলো। রুহি ছাড়ানোর চেষ্টা করছে। প্রিয়মের মনে হচ্ছে এখানে বিষয়টা অন্য কিছু। আকাশকে কিছুতেই সুবিধার ঠেকছে না প্রিয়মকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আনোয়ার সাহেব বললেন, প্রিয়ম, আমার মেয়েটাকে বাঁচাও, এই ছেলেটা আমার মেয়েটাকে শেষ করে দিচ্ছে। অনেকটা অসহায় দৃষ্টিতে বললেন। প্রিয়ম নিচতলায় গিয়ে আকাশের সামনে গিয়ে ওকে থামিয়ে দিল। প্রিয়মকে দেখে আকাশ রেগে বলল, আপনাকে না বললাম আমাদের মধ্যে আসবেন না, সরুন সামনে থেকে। আমি কি করব না কি করব সেটা আপনাকে জিজ্ঞাসা করব না ওকে? আর আপনি ওনার হাত ছাড়ুন। উনি যদি স্বেচ্ছায় দিতে চান তবে আপনাদের আটকাবো না, কিন্তু এর আগে আপনি ওনাকে কোনো রকম জবরদস্তি করতে পারবেন না। প্রিয়মের কথায় আকাশ রুহির হাত ছেড়ে দিয়ে ওর দিকে চোখ রাঙিয়ে ইশারা দিল যেন কোনো রকম ভেজাল না করে। রুহি আকাশের চোখ রাঙানিতে ভয় পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। প্রিয়ম এবার রুহিকে উদ্দেশ্য করে বলল, আপনি ভয় পাবেন না, আপনি নিঃসংকোচে বলুন, আপনি কি আপনার স্বামীর সাথে যেতে চান? রুহি পিছনে তাকিয়ে দেখলো ওর বাবা মা ওর দিকে তাকিয়ে আছে। রুহি বাবা মায়ের দিকে একবার তাকিয়ে সামনের দিকে তাকিয়ে প্রিয়মকে বলল, আমি যেতে চাই না ওর সাথে। ও আমার বাচ্চাটাকে মেরে ফেলতে চায়। ও বাচ্চাটাকে রাখতেই চায় না, কিন্তু এই বাচ্চাটা আমি চাই।
আপনি কিছু করুন, আপনি চলে গেলে ও আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। বলতে বলতেই রুহি কেঁদে দিল। রুহির এভাবে সবকিছু ফাঁস করে দেওয়াতে আকাশের চেহারায় কাঠিন্য নেমে এলো। রাগে সব ভুলে গেল। দাঁত কিরমির করতে করতে রুহির হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বেশি দূর যেতে পারলো না। 2 পা এগোনোর সাথে সাথে ওর মুখে একটা খুশি পড়লো আচমকাই। আকাশ টাল সামলাতে না পেরে রুহির হাত ছেড়ে দিয়ে মুখ চেপে ধরে বসে পড়ল। প্রিয়ম শক্ত হাতের ঘুষিটা বেশ জোরে সোরেই লেগেছে আকাশের মুখে। আকাশের এমন অবস্থা দেখে রুহির খারাপই লাগছে, কিন্তু সে কিছুই বলছে না। বলারই বাকি আছে। অন্য সময় হলে ঠিকই প্রতিবাদ করত, কিন্তু আজ পরিস্থিতিটা অন্য। পেছন থেকে আনোয়ার সাহেব আর রুনা বেগম রুহির সাথে এসে দাঁড়ালেন। রুহি মায়ের কাঁধে মাথা রেখে কান্না করে দিল, আর রুনা বেগম মেয়ের মাথায় হাত দিয়ে রাখলেন। আকাশ খুশি খেয়ে 2 মিনিটের মাথায় উঠে দাঁড়িয়েই যে প্রিয়মকে আক্রমণ করতে যাবে, প্রিয়ম আকাশের পেট বরাবর হাঁটু দিয়ে আঘাত করলো। আকাশ পেট ধরে দূরে সরে গেল। প্রিয়ম আকাশের কাছে এসে ওর কলার ধরে বলল, পুলিশ এমনি হয়নি, সো যা করবি সাবধানে করবি। বলে প্রিয়ম আশেপাশে তাকিয়ে একটা দড়ি পেল। দড়িটা দিয়ে শক্ত করে আকাশের হাত পা বেঁধে থানায় ফোন দিল। অরুণী ক্যাম্পাসে এসে দেখলো প্রণয় বন্ধুদের সাথে দাঁত কেলাচ্ছে। অরুণী ওর কাছে গিয়ে বলল, কি বলবেন বলুন। প্রণয় অরুণীর দিকে তাকিয়ে বন্ধুদের ইশারা দিল চলে যাওয়ার জন্য। বন্ধুরা চলে যাওয়ার পর প্রণয় বলল, কেমন আছো অরুণী? ভালো। জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? প্রয়োজন মনে করি না, তরুণী কাঠখোট্টভাবে জবাব দিল। তুমি এতটা কঠিন কেন অরুণী? আমি এমনই, আমি বলতে পারি না। এতটুকু বলে অরুণী ঘড়ির দিকে তাকিয়ে আবার বলল, কিছু বললে তাড়াতাড়ি বলুন, আমার ক্লাস আছে। অরুণীর এমন ব্যবহারে প্রণয়কে কষ্ট দেয়, কিন্তু তবুও প্রণয় হাসি মুখে মেনে নেয়। ওই যে কথায় বলে না, ভালোবাসা মানুষকে সব কিছু শেখায়, তেমনি প্রণয়ের ক্ষেত্রেও তাই হয়েছে। প্রণয় কষ্ট পেলেও মুখে হাসি বজায় রেখে বলল, আজ আমার জন্মদিন তরুণী। অরুণী ভেবে পাচ্ছে না তো জন্মদিন হলে ওকে বলার কি আছে। অরুণী তবুও ভদ্রতার খাতিরে বলল, শুভ জন্মদিন। বলে প্রণয়কে কিছু বলতে না দিয়ে হাঁটা ধরল ক্লাসরুমের দিকে। প্রণয় মন খারাপ করে অরুণীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অরুণী যাওয়ার পরে প্রণয়ের বন্ধুরা চলে আসলো। বন্ধুরা সবাই জানে প্রণয় অরুণীকে ভালোবাসে। এটা নিয়ে প্রণয়কে ওরা প্রচুর খোঁচা মারে। এবারও ব্যতিক্রম হয়নি। বন্ধু মহলের মধ্যে মিনহা প্রণয়কে খোঁচা মেরে বলল, দোস্ত, তোকে কি এমন বললো যে তোর মুখ এমন চুপসানো? প্রণয় মাথা নেড়ে বলল, বেশি বকবক করবো না, চলো তোমাদের ট্রিট দিই। ট্রিটের কথা শুনে ফারদিন বলল, চল মামা চল, আজকে পুরো 1 বছরের খাবার একসাথে খাবো। ফারদিনের কথায় বাকি বন্ধুরাও হেসে দিল। প্রিয়ম আকাশের হাত বেঁধে থানায় কল করে রিশাদকে আসতে বলল। রিশাদ হলো প্রিয়মের সহকারী। রিশাদ আসতেই প্রিয়ম ওকে থানায় নিয়ে লকআপে ঢোকাতে বলেছে, আর ওর নামে একটা জিডি করতে বলেছে। রিশাদ আকাশকে আর 2-4 ঘা লাগিয়ে নিয়ে গেল। আকাশকে নিয়ে যেতে প্রিয়ম আবার রুহিদের ড্রয়িং রুমে এসে বসলো। সামনে রুহি আর রুহির বাবা মা বসা। প্রিয়মই প্রথম শুরু করলো, আঙ্কেল, ঘটনাটা যদি একটু খুলে বলতেন তবে ওকে শায়েস্তা করতে সুবিধা হতো। রুহি মলিন কণ্ঠে বলল, আকাশ আর আমার বিয়ে 3 বছর আগে হয়। পরিবার থেকে সম্পর্ক মেনে না নেওয়ায় আমরা পালিয়ে বিয়ে করি। তারপর আর বাবা মার সাথে যোগাযোগই হয়নি। আকাশের বাসাতেই থাকতে শুরু করলাম। সবকিছু বলতে বলতেই ওর কপল বেয়ে পানি পড়তে লাগলো। রুহি নিজেকে সামলে নিল। প্রিয়ম আশ্বাস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চার ক্ষতি হবে না। আমরা আকাশের বিরুদ্ধে থানায় জিডি করে রেখেছি, ও এখন আর আপনার বাচ্চার ক্ষতি করতে পারবে না। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে আনোয়ার সাহেবকে সালাম করে বলল, স্যার আসি। আনোয়ার সাহেব বলল, না বাবা, একটু বসো, নাস্তা করে যাও। তোমার সাথে তো এমন কথাই হলো না। প্রিয়ম হালকা হেসে বলল, স্যার আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, আরেকদিন আসবো, এখন থানায় যেতে হবে। তারপর প্রিয়ম চলে যেতেই রুহি নিজের ঘরে ফিরে গিয়ে বালিশ ধরে কাঁদতে লাগলো।
আর আনোয়ার সাহেব হতাশ ভঙ্গিতে নিজের ঘরে চলে গেলেন। রুনা বেগমে কিচেনে চলে গেলেন। অরুণী ভার্সিটির সামনে থেকে রিক্সা নিল রুহিদের বাড়ি যাওয়ার জন্য। এখন বিকেল 4টা, সন্ধ্যা পর্যন্ত সে আর রুহি একসাথে ঘুরবে। এদিকে প্রণয় অরুণীকে পুরো ভার্সিটি এরিয়া খুঁজে পেল না। ওর বন্ধুরা বলল অরুণী চলে গেছে। প্রণয়ের মন খারাপ হলো। প্রতিটা দিন অরুণী এমন করে, প্রণয়কে ফাঁকি দিয়ে চলে যায়। প্রতিদিনের মতো আজও প্রণয়ের মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। অরুণী রুহিদের বাসার সামনে এসে দরজা নক করতেই রুনা বেগম খুলে দিলেন। অরুণী মিষ্টি হেসে বলল, আন্টি রুহি কি করে? শুয়ে আছে, সকাল থেকে কিছু খায়নি। অরুণী রুহির ঘরের দিকে যেতে যেতে রুনা বেগমকে বলল, আন্টি 2 প্লেট ভাত দেন, আমিও খাইনি। আমি আর রুহি একসাথে খাবো। রুনা বেগম মুচকি হেসে কিচেনে চলে গেলেন। আর অরুণী রুহির ঘর এসে দেখে রুহির চোখের ওপর হাত দিয়ে শরীর টান করে শুয়ে আছে। অরুণী রুহির মাথায় হাত দিতেই রুহির চোখ থেকে হাত সরিয়ে মলিন হেসে বলল, কখন আসলি? মাত্রই। তুই নাকি সারাদিন কিছু খাসনি? আমার আবার খাওয়া? থাপ্পড় দিয়ে তোর চাপার দাঁত ফেলে দেব। না খেয়ে থেকে কি বোঝাতে চাইছি যে তোর মতো দুঃখী আর কেউ নেই? আরে খোঁজ নিয়ে দেখ, তোর চেয়েও শত কষ্টের মানুষ হাসি মুখে বেঁচে আছে। তাহলে তুই কেন পারবি না? তুই মানুষ না? আর না খেয়ে থাকলে কি সব ঠিক হয়ে যাবে? কেন নিজের শরীরকে কষ্ট দিচ্ছিস? আর এখন তো তুই একা নেই, সাথে তোর বাচ্চাটাও আছে। নিজেও কষ্ট পাচ্ছিস, ওকেও কষ্ট দিচ্ছিস। এমন হলে অ্যাবর্শন করে ফেল। কি দরকার তোদের রেষারেষির শিকার এই মাসুমকে করার? ওর তো কোনো দোষ নেই, তবে ওকে কেন কষ্ট দিবি? তোর ওকে কষ্ট দেওয়ার কোনো হক নেই। অরুণী প্রচন্ড রেগে কথাগুলো বলল। তারপর ব্যাগ নিয়ে রুহির ঘর থেকে চলে যেতে নিলেই রুহি দ্রুত উঠে অরুণীকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি, আর এমন হবে না। আমি আর না খেয়ে থাকবো না, প্লিজ রাগ করিস না, কথা বল। অরুণী রুহির দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, ওয়াদা? ওয়াদা। তারপর দুই বান্ধবীর কান্না করে দিল। এর মধ্যে রুনা বেগম খাবার নিয়ে চলে এলো। ওরা দুজনেই ফ্রেশ হয়ে খেতে বসে পড়ল। খাওয়ার মাঝখানে রুনা বেগম অরুণীকে সকালের ঘটনাটা বলল। অরুণী সব শুনে দাঁত কিরমির করে বলল, আমিও থাকলে ওর যে কি করতাম আমি নিজেও জানি না। বেয়াদব, অসভ্য। আরও কিছুক্ষণ গালাগালি করে অরুণী খাওয়া শেষ করলো। তারপর দুই বান্ধবী বেরিয়ে পড়ল। সারাদিন আকাশের খবর না পেয়ে নাতাশা কিছুটা চিন্তিত। আকাশ কি কিছু করতে পারলো কিনা কে জানে। সারাদিন আকাশ লকআপে ছিল। নাতাশা বা অন্য কেউ আসেনি তাকে ছাড়াতে। আকাশের রাগ লাগছে প্রচণ্ড। এই রুহির জন্য সব হয়েছে। রাগের মাথায় ভেতরের রগগুলো দপদপ করছে। আকাশ সামনে তাকিয়ে দেখলো প্রিয়ম চা খাচ্ছে আর কি একটা ফাইল ঘাঁটছে। আকাশ প্রিয়মের দিকে চেয়ে দাঁত কিরমির করে বলল, এই শালা যদি আর এইখানে না থাকতো তাহলে মা বাচ্চা কয়ে যাইতো। আকাশের প্রচুর আফসোস হচ্ছে। আর এখন তো কাউকে খবরও দিতে পারছে না কতক্ষণ আর এখানে থাকবে। এখন প্রায় বিকেল। আজকে সারাদিন কিছু খাওয়াও হয়নি। ইস, যদি একবার নাতাশাকে ফোন করা যেত। এগুলোই মনে মনে ভাবছে আকাশ। রুহি আর অরুণী রিক্সা করে ঘুরছে। দুজনের রিক্সায় ঘুরতে ভালো লাগে। শেষ বিকেলের উচ্ছল বাতাসে অরুণীর চুলগুলো উঠছে। পাশে রুহির চুলগুলো খোপায় থাকার কারণে তার চুলগুলো উঠছে না। অরুণী এটা দেখে চুপি চুপি রুহির খোপাটা খুলে দিল। রুহি ভ্রু কুঁচকে বলল, খোপা খুললি কেন? আমার চুল একা উড়বে কেন? তোরগুলো আমার গুলোর সাথে উড়বে। রুহি বিরক্ত কণ্ঠে বলল, অরু, খোপাটা দে, চুল বাঁধবো। অরুণী অনুরোধের সুরে বলল, প্লিজ। অরুণীর অনুরোধে রুহি আর চুল বাঁধল না। এবার দুজনের চুলই লাগামহীন ভাবে উঠছে। রাস্তার পাশে ফুচকার দোকান দেখে অরুণী রিক্সা থামিয়ে রিক্সা থেকে নেমে বলল, ফুচকা খাবি?
চল। এই বলে রুহিও রিক্সা থেকে নামলো। ওরা রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিল। এখন দুজনে ফুচকা খেয়ে আশেপাশে একটু ঘুরবে। অরুণী ফুচকার দোকানে গিয়ে বলল, মামা 2 প্লেট ফুচকা দেন, একটাই ঝাল বেশি আর একটাই কম দেবেন। অরুণী অর্ডার দেওয়া শেষ হতেই কে যেন বলল,